অতি সম্প্রতি পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন মারফত আলাপ করেছেন তার এক স্নেহভাজনের সঙ্গে। সেই আলাপের প্রধান বিষয়গুলো কি ছিল সেটা জানিয়ে এই অডিও ক্লিপটি আমাকে পাঠিয়েছেন, যার সঙ্গে শেখ হাসিনার এই সব কথা হয়েছে। তার নাম শ্রী রজত ভরদ্বাজ মুখার্জি। এই আলোচনায় মুখ্য প্রসঙ্গ দুটি, এক, আল জাজিরা এবং বিবিসি এই সংবাদ মাধ্যম দুটি কোনো রকম অন্তর্তদন্ত ছাড়াই যেভাবে তার বিরুদ্ধে দূরভিসন্ধিমূলক অপপ্রচারে নেমেছে সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। এবং দ্বিতীয়টি হলো, তিনি বললেন, আমি তো রেডি আছি কিন্তু তোমাদের সংকেত পাচ্ছি না। এই তোমাদের বলতে তিনি বুঝিয়েছেন ভারত সরকার। ভারত সরকার সংকেত দিচ্ছে না শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে। কেন দিচ্ছে না? এর একাধিক কারণ। সবচেয়ে বড় কারণ উপমহাদেশের জিওপলিটিক্যাল পরিস্থিতির ব্যাপক পরিবর্তন, আমেরিকা আর ভারতের আন্তঃসম্পর্কের ব্যাপক অবনতি এবং আমেরিকার প্রত্যক্ষভাবে পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গিতন্ত্রকে খোলাখুলি সমর্থন। স্পষ্টভাবে বলা যায়, আমেরিকার তথা ট্রাম্পের এতটা ভোল বদল ভারতের মোদী সরকারের ধারণায় ছিল না। বাংলাদেশে মোদী সরকার একটা রণনীতি নিয়ে এগিয়েছিল বিগত কয়েক মাস। তার অন্যতম ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর বিশ্বাস স্থাপন, ওয়াকারুজ্জামানকে সঙ্গে নিয়ে তার সহযোগিতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা। বিভিন্ন সময়ে ইউনূস সরকার ও সেই সরকারের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মুখ খুলে ওয়াকারুজ্জামান একটা বার্তা দিচ্ছিলেন চারদিকে, যেন তিনি এই সরকারের খুব বড় সমালোচক। আফ্রিকা সফর শেষে ফেরার সময় ঢাকার শাহজালাল বন্দরে না নেমে ওয়াকারুজ্জামান নেমেছিলেন তেজগাঁও বন্দরে। ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে বিপদ সংকেত পাওয়ার পর সেনাপ্রধান শাহজালাল বিমানবন্দরে নামলে তাকে বন্দী করার পরিকল্পনা হয়েছিল, এমনটাই ছিল ভারতের গোয়েন্দাদের খবর। সেই কারণে বিমান বদল করে তেজগাঁও বন্দরে নেমেছিলেন ওয়াকারুজ্জামান। এবং আপনাদের নিশ্চয় মনে আছে, হিজবুল তেহরিক এবং অন্য কয়েকটি ইসলামী দলের ঢাকা শহর অবরুদ্ধ করার ছক ভাঙতে ওয়াকারুজ্জামানের নির্দেশে সেনাবাহিনী কিন্তু সেদিন শক্তি প্রদর্শন করেছিল। এ পর্যন্ত ওয়াকারুজ্জামান একরকম ছিলেন, পরিবর্তন এলো ট্রাম্পের চাপে। হিউম্যান করিডর, চট্টগ্রাম বন্দর নিয়ে ওয়াকারের গরম গরম কথা হঠাৎই ঠান্ডা হয়ে গেল। এগুলো এমনিতে হয় না, হয়নি, পশ্চাতে ছিল আমেরিকার চাপ। এমন খবরও আছে, হাসিনাকে উৎখাত করার ষড়যন্ত্রে তার ভূমিকার মূল্য হিসেবে পাওয়া কয়েক হাজার কোটি ডলার, যা আমেরিকা ও ইউরোপের বিভিন্ন ব্যাংকে আছে, সেই অর্থ জব্দ হয়ে করার হুমকি দিতেই ওয়াকারুজ্জামান আমেরিকার অনুগত হয়ে গেছেন এবং সেই সঙ্গে ইউনূসের সঙ্গে তার সম্পর্ক শুধরে নিয়েছেন। গোপালগঞ্জের ঘটনায় তারই প্রথম বই প্রকাশ। সুতরাং ভেস্তে গেল ভারতের সেই পরিকল্পনা। এদিকে শেখ হাসিনা যে দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন সে খবর আমি একাধিকবার দিয়েছি ইতিপূর্বে আমার এই চ্যানেলে। কিন্তু বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, তাতে সেখানে তাকে যেতে দেয়া মানে ফাঁসির মঞ্চে ঠেলে দেয়া। ভারত সেটা একদমই করতে পারে না। যদি পারত তাহলে এত কাঠখড় পুড়িয়ে শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসতো না, কিংবা এত সুদৃঢ় নিরাপত্তার বেষ্টনী তৈরি করে তাকে রাখত না। শেখ হাসিনার নিরাপত্তা সম্পর্কে 100% নিশ্চিত হয়ে তবেই তাকে দেশে পাঠাবার ব্যবস্থা করবে ভারত। এই জন্যই শেখ হাসিনা বলেছেন, আমি তো তৈরি আছি ফেরার জন্যে, কিন্তু তোমরা তো সবুজ সংকেত দিচ্ছ না। এখন প্রশ্ন, এমন অবস্থার কতদিন চলবে আর কতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে থাকবেন এবং কবেই বা ভারত সরকার তাকে দেশে ফেরার সবুজ সংকেত দেবে? এই প্রশ্নটি নিয়ে এবার একটু আলোচনা করা যাক। পৃথিবীর রাজনীতি আবার সেই কোল্ড ওয়ার যুগের দিকে
যেন বাঁক নিয়েছে, একদিকে রাশিয়া অন্যদিকে আমেরিকা। জোট নিরপেক্ষ দেশ বলে পরিচিতি ছিল তখন ভারতের, কিন্তু সেও কিন্তু আসলে জোট নিরপেক্ষ ছিল না, কারণ তার স্পষ্ট সমর্থন ছিল রাশিয়ার দিকে। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতকে সাহায্য করতে সপ্তম নৌবহর পাঠিয়েছিল আমেরিকা পাকিস্তানের পক্ষ সমর্থন করে। সে নৌবহরকে ফিরে যেতে হয়েছিল তারা অনেক দূর থেকেই, কারণ রাশিয়া পাল্টা নৌবহর পাঠিয়েছিল তাকে ঠিক মতো তার তোয়াজ করার জন্য। বর্তমানে বাংলাদেশ আর পাকিস্তানকে সঙ্গে নিয়ে এই উপমহাদেশে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে আমেরিকা। ভারত আর চীন এই দুই দেশ বসে বসে দেখতে পারে না আমেরিকার এই দাদাগিরি। ব্যবস্থা তারা নিতেই হবে, হয় এককভাবে নয় আলাদা আলাদা, কিংবা দুয়ে মিলে মিলেমিশে যৌথভাবে। কারণ আমেরিকা বড় মাপের শত্রু, তাকে পরাস্ত করতে যৌথ রণনীতি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। সেই লক্ষ্যে কি এগিয়েছে ভারত? এগিয়েছে, হ্যাঁ অবশ্যই এগিয়েছে। ৭ বছর পর কিরকম এগিয়েছে তার একটা কথা বলি। ৭ বছর পর ভারতের প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন। উদ্দেশ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেবেন। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে এই বৈঠক চীনে। রয়টার্স এই খবরটা দিয়ে লিখছে, ইন্ডিয়াস মোদি টু ভিজিট চায়না ফর ফার্স্ট টাইম ইন 7 years as tensions with US rise। এর অর্থ হলো আমেরিকার সঙ্গে টেনশন যেই বাড়ছে, মোদি চীন সফরে যাচ্ছেন ৭ বছর পর। এখানে শুধু মোদি যাচ্ছেন না, যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনিও যাচ্ছেন। তবে তিনি যাওয়ার আগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তিনি রাশিয়া গেছেন এবং বর্তমানে রাশিয়া সফরে আছেন। গতকাল মানে ৭ আগস্ট তিনি বৈঠক করেছেন পুতিনের সঙ্গে। এই বৈঠক বিষয়ে ভারতের দি হিন্দু সংবাদপত্র লিখছে, এনএসএ অজিত ডোভাল মিটস রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ইন মস্কো। এবং তারপরে খবরের বর্ণনায় গিয়ে যা বলছে, রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া স্ট্রেসড দেয়ার কমিটমেন্ট to a strategic partnership in bilateral security talks in Moscow a day after US President Donald Trump announced higher tariffs on imports from India because of its purchases of Russian oil। অর্থাৎ রাশিয়ার তেল কিনবার পর ট্রাম্প যে সব থেকে বেশি প্রথমে দিয়েছিলেন 25%, পরে পেনাল্টি দিয়েছিলেন 10%, সেটা বাড়িয়ে এবার 25% হচ্ছে ট্যারিফ এবং 25% পেনাল্টি, দুটো মিলে 50% করে দিয়েছেন, শতকরা 50। এবং তার জন্যই রাশিয়া এবং ভারত একসাথে বসেছে আলাপ আলোচনার জন্য। কেন গেছেন ডোভাল? এটা ট্রাম্পের হুমকিতে ভয় পেয়ে রাশিয়া থেকে আর তেল আমদানি করতে পারবে না এই অক্ষমতার কথা জানাতে? একদমই নয়। আমেরিকাকে টাইট দেওয়ার পথ নিয়ে প্রাথমিক আলোচনা সেরে ফেলতে। এই আলোচনার রাস্তা ধরে চীনে হবে 3 দেশের বৈঠক। এই প্রসঙ্গে একটি কথা বলতেই হয়, পুতিন কিংবা শি জিনপিং তারা রাষ্ট্রপ্রধান ছাড়া আর কারো সঙ্গে সাধারণত বৈঠকে বসেন না, কিন্তু অজিত ডোভাল এমন এক ব্যক্তি যার সঙ্গে দেখা করতে দেরি করেন না পুতিন কিংবা শি জিনপিং, কারণ তারা জানেন ডোভাল হলেন নরেন্দ্র মোদীর দ্বিতীয় সত্তা অনেকটাই। আমেরিকার অভ্যন্তরে ট্রাম্পের বিরুদ্ধে বিপুল বিক্ষোভ শুরু হয়েছে, যাকে বলে বিপুল বিক্ষোভ। তার শুল্ক নীতি আদালতে গড়িয়েছে। আমেরিকার 12টি রাজ্যের স্টেটের সরকার শুল্ক আরোপের বিরুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। নিম্ন আদালতে ট্রাম্প হেরেছেন, তারপরে গেছেন আপিল আদালতে, আজ না হোক কাল উচ্চ আদালতেও হারবেন, এটাই সেখানে যা আদালতের খবর। এই শুল্ক আরোপের পাগলামি বা বদমাইশি ত্যাগ করতে হবে তাকে একদিন না একদিন, কিন্তু আদালতের চূড়ান্ত নির্দেশ আসতে দেরি হয়ে যেতে পারে। ততদিন কি ছেড়ে রাখা হবে এই ষাঁড়ের মতো গোয়ার তুমি রাখা ট্রাম্পকে? রাশিয়া, ভারত, চীন এই তিনে মিলে আমেরিকাকে তাই উচিত শিক্ষা দিতে ময়দানে নামতে চলেছে, এবং সেই নামতে চলেছে কিন্তু দেরিতে নয়, খুব শিগগির।
আর সেই নামার ময়দানটা হচ্ছে কোথায়? নামার ময়দানটা হচ্ছে, অন্যতম ময়দান হচ্ছে বাংলাদেশ। সব ঠিকঠাক চললে সেপ্টেম্বরে ইউনূসকে অপসারিত করা হবে গদি থেকে। বাংলাদেশের সৈন্য ঘাঁটি তৈরি করা, সেন্ট মার্টিনস আইল্যান্ডের দখল নেওয়া, বাংলাদেশকে নিজেদের উপনিবেশে পরিণত করার মার্কিনী ষড়যন্ত্র সফল হবে। আর ভারত, চীন, রাশিয়া সেটা মুখ বুজে নীরবে দেখে যাবে, এমন চিন্তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। আর রাজনীতির ময়দানে তো এমন চিন্তা হতেই পারে না, কূটনীতির ময়দানে। ভারত এবার নির্ণায়ক ভাবে দেখবে বিষয়টি, যাতে আমেরিকার নজর আর কখনো না পড়ে বাংলাদেশের ওপর। কোন পথে অর্জিত হবে এই লক্ষ্য? অবশ্যই সামরিক অভিযান হবে অন্যতম পথ। রাশিয়া ও চীনের থেকে সামরিক সাহায্যের দরকার নেই, ভারত একাই যথেষ্ট এই ব্যাপারে। চাই শুধু রাশিয়া ও চীনের কূটনৈতিক সমর্থন, আর সেটাই হতে চলেছে। এখন দিন তারিখ স্থির করে অভিযান শুরু করতে হবে, দেরি করলে আমেরিকা ঘাঁটি বসিয়ে ফেলবে। সুতরাং আর বিলম্ব নয়। যেদিকে চলছে উপমহাদেশের রাজনীতি, তাতে সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের সামরিক অভিযান শুরু হওয়ার সমূহ সম্ভাবনা। ভারতীয় সেনার সহযোগী হিসেবে আওয়ামী লীগের সহযোদ্ধারাও থাকবেন, সেই লক্ষ্যেও কাজ চলছে। কাজ যে চলছে সে খবর পেয়েছে ইউনূসের গোয়েন্দারা। তারা যে চারপাশে আওয়ামী লীগের ভূত দেখছে, সেটা তো সার্কুলার জারি করে নিজেরাই বলেছে। যত দিন যাবে তাদের আতঙ্ক আরো বাড়বে। আর সেই আতঙ্কের জেরে ইউনূসের সরকার তাসের ঘরের মতো যুদ্ধ শুরুর আগেই ভেঙে যেতে পারে, সে সম্ভাবনা সমধিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ফিরবেন দেশে। সেই দিন দ্রুত এগিয়ে আসছে।